অবরুদ্ধ নিষেধ পর্ব ৪১। লেখিকা তেজস্মিতা মর্তুজা। আর আমি প্রীতম বলছি। তো চলো শুরু করা যাক। অন্তুর মাথায় শুধু ঘুরছিল, আচ্ছা, পলাশ কি এই পৃথিবীতে একাই এমন নির্যাতনকারী? হামজারা কি একাই ক্ষমতালোভী? আর জয়রাই কি শুধু এমন শক্তিশালী সামাজিক ব্যক্তিত্ব? আর নেই? অন্তত বাংলাদেশেই অসংখ্য রয়েছে। অন্তু এটা ভেবে নাক ছিটকাত, এদের বাড়ির লোক কি করে? বউ মেয়ে এরা কি করে? রুখতে পারে না? ধারণাটা এত বাজেভাবে হারবে তা জানতো কে? সে নিজেও তো এতগুলো দিন এ বাড়ির বউ হয়ে এসেছে। পেরেছে নাকি ওই স্টোর রুম পেরিয়ে কাঠের দরজা ভেদ করতে, অথবা বাগানের পেছনে প্রাচীরের কাছের ওই লোহার গেটের ভেতরে ঢুকতে, হামজার বিরুদ্ধে বলতে, জয়কে থামাতে? বরং সেই নিজে অবরুদ্ধ, বন্দি। রূপকথারা এভাবেই মরতে মরতে বেঁচে আছে। আচ্ছা, এসব পুরুষদের সঙ্গিনীরা সবাই কি এমন শিকার, নাকি ব্যতিক্রম আছে? অন্তু রূপকথাকে বলেছিল, পলাশ ঘুমায় না, রান্নাঘরে বটি বা ছুরি থাকে না, হাতও তো আছে আপনার। রূপকথা হেসেছিল, কেবল পলাশের একটা মানসিক রোগের ব্যাপারে শুনলে। আরও কত আছে? সে কি মানসিক রোগের ফ্যাক্টরি? স্বাভাবিক মানুষের মতো ঘুম আসে না ওর। অর্থাৎ শরীরে স্বাভাবিকভাবে ঘুমিয়ে পড়ার হরমোন মেলাটোনিন ক্ষরণ হয় না দেহে। আর্টিফিশিয়ালি মেলাটোনিন পুশ করতে হয় দেহে, এরপর ঘুমায়, সেটাও নির্দিষ্ট ঘরে গিয়ে। আপনি ফেরাউনের ঘর করছেন রূপকথা। আছিয়া বলে লজ্জিত করো না। মা আছিয়ার মতো ইমানি জোর নেই আমার, আর না আছে প্রতিবাদের ক্ষমতা। থেমে থেমে আরো অনেক কথাই হয়েছিল ওদের। হঠাৎই অন্তু নিষ্ঠুরের মতো জিজ্ঞেস করেছিল, আপনি এখানে এসব জানাতে এসেছেন আমায়? কি বাবদে? রূপকথা হেসে ফেলল, ওকালতি রক্তে জড়িয়ে তোমার? না না, সন্দেহ ভালো, বিশ্বাস করার নয় কাউকে। শব্দটাকে ভীষণ সস্তা লাগে আজকাল। লাগারই কথা, এমনিতেই সচেতন তুমি, আরো হচ্ছ। পলাশের সাথে দেখা হবার পর কতদিন কেটে গেছে তোমার? অন্তু অবাক হলো, রূপকথা সেটাও জানে। সে বলল, বেশ অনেক দিন। এরপর আর বের হনি না? বিয়ের পর ভার্সিটি যেতে দেওয়া হয়নি। থার্ড ইয়ারের ক্লাস তো শুরু হয়েছে কদিন হলো। বন্দি জীবনযাপন করছি আপাতত। বের না হলেই ভালো, এজন্যই জানাতে এসেছিলাম। কোনো স্বার্থটার্থ নেই, বলতে পারো তোমার নিজের অর্জন। তোমার মতো মানুষদের এড়িয়ে চলা মুশকিল, বুঝলে? জয় আমিরকে জিজ্ঞেস করলে সে যদি বলে কখনো, তো বুঝবে এটা। আর ৫টা মেয়ের মতো নও যেমন তুমি, এটা খুব সহজেই ধরা পড়ে তোমার চোখে তাকালে। ব্যতিক্রমের সাথে মানুষের আচরণ ব্যতিক্রমী হয় সচরাচর। আমিও তাই করছি। সাবধানে থেকো। পলাশ তোমায় ছাড়বে না। জয় নামক ঢালে বাঁধা পড়ে আছো এই বাড়িতে। বাইরের জগৎ তোমার জন্য ভালো নয়। পলাশ ছাড়াও বহু লোক আছে জয়ের সাথে সম্পর্কিত হিসেবে তোমার ক্ষতি করার। অন্তু ভাবল, হয়তো মাজার, নাকি আরও কেউ, বা কারা। অন্তু এটা বুঝল, সে অনেকটাই ব্যাকআপ পেয়েছে জয়ের কাছে। অন্তুদের একটা বুড়ো হিন্দু স্যার ছিলেন। তিনি একবার বলেছিলেন, পেছন মেরে বালুর ছ্যাঁক বুঝেছিস রে তোরা? তখন বোঝেনি অত। আজকাল আমজাদ সাহেব সহ এসব বুজুর্গ প্রবীণদের কথার মর্ম খুব গাঢ়ভাবে মনে পড়ে। জয় হলো সেই লোক, যে পেছন মেরে আবার বালুর ছ্যাঁক দিয়ে ব্যথা কমাতে আসে। অন্তুর হাসি পায় এসব ভাবলে। বোঝা গেল জয়ের ফিরতে দেরি হবে কদিন। অন্তু ভাবল, এই ফাঁকে বাড়ি থেকে ঘুরে এলে হয় না। ভাবি অসুস্থ, অন্তি কি করছে না করছে, আম্মুকে দেখার ইচ্ছেটাও হচ্ছিল। অন্তুকে অবাক করে দিয়ে সকাল ১১টার দিকে পাটোয়ারি বাড়ির দরজায় অন্তি খেল। অন্তু ভাবেনি এমনটা। স্মিত হাসি ছেলেটার মুখে, হাতে ২ প্যাকেট মিষ্টি, ছোট্ট দুটো অসময়ের তরমুজ, ব্যাগে অনেক রকমের খাবারের পাত্র। নিশ্চয়ই রাবেয়া কিছু বানিয়ে দিয়েছেন। অন্তুর অদ্ভুত লাগলো। অন্তির ছোট বোনকে দেখতে এসেছে তার শ্বশুরবাড়ি, সাথে এনেছে কুটুম বাড়ি আসার ঐতিহ্য। এই হাসিটা অনেকদিন দেখা হয়নি অন্তিকের চোখে। সে খুব হালকা এবং খুশি যেন। অন্তু বুঝতে পারল না তার কি করা উচিত। আব্বুর কথা মনে পড়ছিল খুব। অন্তিকের সাথে আব্বু থাকতে পারতো নাকি? বুকটা হু হু করে ওঠে। ভোলাই যায় না আব্বুকে। তবুও খোদাতালার এই নিষ্ঠুরতা। রিমি খুব যত্ন করল অন্তিকের। দুপুরে না খাইয়ে যেতে দিল না। এত সব কিছু আনার জন্যও ধমকালো। অন্তুর কিছু করতেই হলো না। যা সব রিমিই সামলাচ্ছিল, যেন সে নিজের ভাইকে আপ্যায়ন করছে। যাওয়ার সময় আচমকা অন্তিক বোনের হাতটা ধরল। অদ্ভুত গলায় বলল, ক্ষমা করিস নিনা। ধরে রাখিনি, তুই এসেছিস খুশি হয়েছি। ভাবি ভালো আছে? আম্মা? অন্তিকে একটা শপিং ব্যাগ ধরিয়ে দিল। এটা রাখ অন্তু, আমার নিজের রোজগারের টাকায় কেনা।
সুদ বা অনৈতিকতা নেই একটুও। আমার খাটুনির আয়। ফুড বেভারেজ কোম্পানির ড্রাইভারের চাকুরি পেয়েছি। অন্তু চেয়ে রইল অন্তিকের দিকে। কত বদলে গেছে অন্তিক। ঠিক সেই ৫-৭ বছর আগের অন্তিক। অন্তিক চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তুই ভালো আছিস অন্তু? ভালো নেই। ম্লান হেসে চেয়ে থাকে অন্তু। অন্তিক হাসল। ভাগ্যের পরিহাস। জানি না তো। তুই বলতে পারিস কি ঘটছে এসব। দুই ভাই বোনের বিদায়ের ক্ষণটাও অদ্ভুত ছিল। অন্তিকে এগিয়ে দিতে গেল না অন্তু। অথচ যেই না সিঁড়ি বেয়ে নেমে গেল, অন্তু দৌড়ে সিঁড়িঘরের জানলা খুলে দাঁড়ায়। রাস্তায় দেখা যাচ্ছিল অন্তুকে। হেঁটে এগিয়ে যাচ্ছে। যতদূর দেখা গেল, চেয়ে রইল। পেছনে এসে দাঁড়ায় রিমি। সে কাল সারা রাত ধরে অন্তুর গল্প শুনছে। দুপুরে গোসল করে পরল সেই পোশাকটা। সে বুঝল ভাবি বানিয়েছে জামাটা। মার্জিয়া টুকটাক ভালোই দর্জির কাজ জানে। বারবার আয়নার সামনে গিয়ে নিজেকে দেখছিল। বিয়ের পর বাপের বাড়ি থেকে আসা তফা। রিমি মুগ্ধ চোখে দেখে বলল, খুব সুন্দর দেখাচ্ছে আপনাকে অন্তু। অন্তু চমকালো। এ বাড়িতে কেউ অন্তু ডাকতো না তাকে। হুমায়ুন পাটোয়ারি শাহানাকে নিয়ে ফিরলেন বিকেলের দিকে। অন্তু সামনে গেল না। ওর মনে হচ্ছিল ও বমি করে ফেলবে, আর নয়তো হাত রক্তে ভিজে উঠবে। দিনের দুপুরে রক্তে হাত ধুতে নেই। তার হাত তো আর হামজার মতো দক্ষ নয়। তরু তুলির কাছে একা ছিল। রিমি সন্ধ্যার পর বেরিয়ে গেল ক্লিনিকের উদ্দেশ্যে। তরু একা একা সামলাতে পারবে না। সীমান্ত নিখোঁজ। এ নিয়ে চারদিকে তোলপাড় চলছে। পুলিশ ফোর্স নিয়ে চারিদিকে খোঁজ চালাচ্ছে তারা। ঝন্টু সাহেব চেষ্টা ত্রুটি করছেন না। বোনের ছেলে গুম। প্রথম সন্দেহ পাটোয়ারি বাড়ি তাদের। কিন্তু হাতে ক্ষমতা না থাকলে সন্দেহ ভোঁতা। হামজাকে কল করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সে বলেছে তার কাছে এসেছিল ঠিকই, তবে চলে গেছিল 10 মিনিট পরে। এরপর আর দেখা হয়নি। সে মেয়র মানুষ। তাছাড়া দাপটই আলাদা। প্রশাসনের কর্মকর্তারা খুব বেশি জোর দিয়ে জিজ্ঞাসাবাদও করতে পারে না। অন্তু ঘরের দরজাটা ঈশার আজান পড়তেই আটকে দিল। তার মনে কিসের এক শঙ্কা জেগেছে। হুমায়ুন পাটোয়ারির মুখটা মনে পড়লেই বুকের ভেতর ছ্যাঁত করে উঠছে। শরীরে এক প্রকার শিহরণ টের পাচ্ছিল। রাতে খেতেও বের হলো না আর। শাহানা কতবার ডাকলেন। নামাজ পড়ে খেয়ে নেবে বলে কাটিয়ে দিল। এত বড় বাড়িতে ওরা 3 জন। তার মাঝে ও একা। গা শিরশির করছিল। বেড সাইড টেবিলের উপর পড়ে আছে জয়ের কাজু বাদামের পাত্রটা। সারা ঘরের দেয়ালে অনেক ছোট ছবি টাঙানো। ঘরের মধ্যে পায়চারি করতে করতে বারবার সেসবে চোখ পড়ে অন্তরাত্মা পুড়ে উঠছিল। আখের লাশটা চোখে থেকে সরছে না। বহুদিন ভুলেছিল তা তাজা হয়েছে। ত্বকের নিচে মাংসপেশিতে কেমন একটা অস্বস্তি বোধ হচ্ছিল উত্তেজনায়। জয় যদি আখির শরীরে একটা ক্ষতর জন্যও দায়ী হয়, অন্তু ওয়াদা করে ফেলল চট করে। এক কোপের ধর থেকে মাথাটা আলাদা করে ফেলবে সে জয়ের। আর হুমায়ুন পাটোয়ারির, হামজা, পলাশ, এরা ওর নাগালের বাইরে। তাই বলে মাফ? রাত তখন 1টা বাজে। অন্তু তখনও উদাস পায়ে ঘরের মেঝেতে পায়চারি করছে। পা শিরশিরে অসহ্য উত্তেজনায়। রক্তে আগুন জ্বলছে। অথচ নারী মনে দ্বিধা। হুমায়ুন পাটোয়ারিকে নিজের সন্দেহের ওপরই এত ভয় লাগছিল। অন্য কেউ হলে হতো। মামা শ্বশুর মানুষ, যদি নোংরা হাত অল্পও বাড়ায় তার দিকে। অন্তুর গাটা মৃগী রোগীর মতো কাঁপুনি দিয়ে ওঠে। নিস্তব্ধ অবরুদ্ধ রাত। ঘরের জানলা দরজা সব বন্ধ। তবুও অন্তুর মনে হচ্ছিল কেউ যেন ওই দরজা ভেঙে এসে তার দিকে হাত বাড়াবে। সে এই ভয়টা প্রথম অনুভব করেছিল পলাশের রূপটপে। জানালার বাইরে কেউ গুমড়ে উঠল না? অন্তু সজাগ হয়ে ওঠে। কোনো মানুষের চাপা ঘুঁতঘুঁত আওয়াজ। গা ছমছমে লাগছিল, যেন কেউ কোনো জীবন্ত কারো রক্ত পান করছে। জয়ের রুম সদর ঘরের শুরুর দিকেই। বাড়ির গড়নটাই আজব। বাইরে থেকে একরকম, ভেতরটা অন্য কিছু। অন্তুর মনে হলো নিচ থেকে গোঙানি অথবা ধস্তাধস্তির আওয়াজ আসছে। পরে ভাবল বন্ধ ঘর, বাতাসের ঘাটতির কারণে এমন ভোঁতা আওয়াজ কানে বাজছে। দোতলার সদর দরজায় টোকা পড়েছে এবার। অন্তু সচেতন হলো। এই মাঝরাতে কে এসেছে? জয়। দ্বিধায় ভুগতে ভুগতে একসময় ড্রয়ার খুলে পছন্দ মতো একটা ড্যাগার তুলে নিল হাতে। ছোটখাটো অস্ত্রাগারই বটে জয়ের রুমটা। দরজার সামনে গিয়ে মিনিট 5-একেও ওপাশ থেকে জবাব পেল না মন মতো। যতবার জিজ্ঞেস করলো কে, প্রতিবার অস্পষ্ট স্বরে শুনতে পেল, খোলো। জয়। তুমি সম্বোধন ব্যাপারটি খুব গোলমাল তৈরি করলো। ড্যাগার হাতে উঁচিয়ে ধরে দরজা খুলতেই কেউ একজন হুড়মুড়িয়ে ঢুকে দরজা আটকে তবে পিছন ফিরল। অন্তু তখনও ড্যাগার নিয়ে প্রস্তুত। অথচ আগন্তুকের মাঝে তাকে আক্রমণ করার কোনো তাড়া নেই। অন্তু অবাক হলো। মুখটা কালো হাজি রুমালে বাঁধা। কালো জ্যাকেট, কালো প্যান্ট, হাই বুট জুতো পায়ে, হাতে কালো গ্লাভস। শরীরের শুধুমাত্র চোখ এবং মাথাভর্তি ঘন চুল ছাড়া
কিছু দেখতে পাওয়ার উপায় নেই। চোখের মনি ডাইনিং স্পেসের ডিম লাইটের আলোয় চলচল করছিল। অন্তু পেছন ফিরে দেখল হুমায়ুন সাহেবের রুমের দরজা এখনো ভেতর থেকে বন্ধ। গভীর ঘুম। অন্তু শক্ত করে জিজ্ঞেস করল, কে আপনি? আগন্তুক ঠিক জয়ের মাফিক লম্বা। আশপাশ দেখে নিয়ে বলল, আপনি জয় আমিরের স্ত্রী, সঠিক ধরেছি? ভরাট স্বর, গমগমে তেজ যেন কণ্ঠের আগায়। অন্তু সে জবাব না দিয়ে বলল, আপনি কে? এভাবে ডাকাত অথবা আততায়ীর মতো কারো অন্তরে প্রবেশ করাটা অভদ্রতা বোধ হয়। তাহলে আমি আজ ভদ্রলোক নই? ভদ্রলোক হবার যুগ নয় এটা। পথ ছাড়ুন। উদ্দেশ্য না জেনে ভেতরে যেতে দেবার নয়। কে আপনি? জবাব দিন। উদ্দেশ্য জানলে যেতে দেবেন এমনটাও মনে করছি না। কেন এসেছেন এখানে? সোজা জবাব দিন। আমার মনে হয় না আপনি আমায় আসলেই রোধ করতে চাইছেন। কারণ আপনি নিশ্চিত এতক্ষণে আমি আপনার বিশেষ ক্ষতি করব না। আর আপনি ছাড়া আপাতত বাড়িতে উপস্থিত আর কারো চিন্তাও বিশেষ নেই আপনার মাঝে। হুঁশিয়ারি করছেন? ধারণা করছি। সময় কম হাতে। সরে দাঁড়ান। ভেতরে কি কাজ আপনার? আপনার মামা শ্বশুরের ঘরটা কোন দিকে? ঘরটা দেখিয়ে দিন। অন্তু ভ্রু জড়াল। তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে কিছু ইঙ্গিত দিচ্ছিল যেন। আগন্তুককে তার কেন জানি ভয় লাগছিল না আশ্চর্যজনকভাবে। এত কড়া পাহারার পর লোকটা দোতলায় উঠে এসেছে, অথচ কোনো আক্রমণাত্মক অভিব্যক্তি নেই। আজব। আগন্তুক অন্তুকে বলল, আসুন আমার সঙ্গে। হুমায়ুন সাহেবের দরজার সম্মুখে দাঁড়িয়ে পড়ল। ডাকুন। অন্তু ডাকল। আগন্তুক দরজার সামনে থেকে সরে এক পাশে দাঁড়ালো। যেই না হুমায়ুন সাহেব দরজা খুললেন, অমনি পা বাড়িয়ে ঘরের ভেতরে ঢুকে পড়ল হুড়হুড় করে। হুমায়ুন সাহেব চমকে বলল, কে রে? কে তুমি? কে? কে? কে এই ডারমিন? বসুন চাচা, উত্তেজিত হবেন না। ভেতরে এসে বসুন। শাহানা হইচই শুরু করে দিলেন। আগন্তুক বলল, চাচিমা, আপনি ব্যস্ত হবেন না। আমি অসময়ে এসেছি ঠিকই, তবে আমার কাছে এটাই সময়। হুমায়ুন সাহেব তাকিতুকি করছেন, বোধহয় অস্ত্র শস্ত্র কিছু খুঁজছেন। আগন্তুক বলল, আমি একটা গল্প শুনতে এলাম আপনার কাছে। আল্লাহ পাক আমাকে সবর দিয়েছেন। আমি তার কাছে আরও সবর প্রার্থনা করি। যা জিজ্ঞেস করব কোনো রকম শিরোনাম বা অজুহাত ছাড়া বলে যাবেন। কে তুমি? আজ পরিচয় থাক। আখিরাতে জাহান্নামে যাওয়ার পথে আমার সাথে আবার দেখা হবে। মৃত্যুর আগে কিছু মহাপাপ আর কুফরি করে মরব আমি। জাহান্নামের দিকে এগিয়ে যাবার পথে পরিচিতি সহ অনেক আলাপ হবে। আপাতত মূল কথায় আসি। অন্তু অবাক হয়ে গেল। হুমায়ুন সাহেব দরদর করে ঘামছেন। পাপ তার চোখে মুখে চামড়ার মতো দৃশ্যমান হয়ে উঠেছে। কে এই আগন্তুক? বিছানায় বসে শান্ত স্বরে জিজ্ঞেস করছে, মুমতাহিনাকে এই বাড়িতেই মারা হয়েছিল, তাই তো? হুমায়ুন সাহেব হাত দিয়ে ঘরমাক্ত মুখ মুছলেন। শাহানা স্বামীর কাছে এগিয়ে গিয়ে বাহু চেপে ধরলেন। আগন্তুক ফের বলল, কি হয়েছিল মুমতাহিনার সাথে আসলে? আপনি কখন গেছিলেন ওর কাছে? অন্তু পাথরের মতো দাঁড়িয়ে রইল। মুমতাহিনা ওরফে আঁখি। এটা কে তাহলে? মুমতাহিনার ভাই? কিন্তু সে তো মরে গেছে। কি সুন্দর নামটাকে এই জানোয়ারের দল বিকৃত করে রেখে দিয়েছিল। কোরআনুল কারিমে একটা সূরা আছে মুমতাহিনা নামে। হুমায়ুন সাহেব মুখ খুলছিলেন না। এক পর্যায়ে আগন্তুক উঠে দাঁড়িয়ে পিস্তলটা ধরল ঠিক হুমায়ুন সাহেবের গালের ভেতর। ট্রিগারে বারবার ছটফটে হাত রেখেও আবার সরিয়ে নিচ্ছিল। শাহানা চিৎকার চেঁচামেচি শুরু করেছিলেন। আগন্তুক অনুরোধ করল, চাচিমা, আপনি চিৎকার করবেন না। আমার হাতে সময় কম। রাত ফুরিয়ে আসছে। আমি কিছু জানতে এসেছি, তা উনি বলছেন না। সময় কেটে যাচ্ছে। এভাবে ছাড়ার উপায় নেই। আমি আপনার কোনো ক্ষতি করব না। আল্লাহর ওয়াস্তে চিৎকার করবেন না। এটুকু রহম করুন। মুমতাহিনীকে যখন আনা হলো এখানে, তার আগে তাকে পলাশের হোটেলে রাখা হয়েছিল। এখানে আনার পর বেশ কিছুদিন আটকে রাখা হলো। মেয়েটা চমৎকার মায়াবতী ছিল, যেন অ্যারাবিয়ান সংস্কৃতি থেকে উঠে আসা কোনো শাহজাদি। লম্বা হাতার ঢিলা পোশাক, চুলগুলো দেখা যেত না কখনো। ওড়না মাথায় থাকতো সবসময়। ওকে রোজ খাবার দিতে যাওয়া বা দেখাশোনার দায়িত্ব হুমায়ুন সাহেবের ছিল। বাড়ির মেয়েদের কিছু জানানো যাবে না। জয় তখন ঢাকাতে। তার সামনে মাস্টার্স পরীক্ষা। হামজা সারাদিন বাইরে থাকে, বিভিন্ন কাজে। হুমায়ুন সাহেব যেদিন ৩ বেলা বাড়ির গ্রাউন্ড ফ্লোরের নিচের ঘাঁটিতে। স্ত্রী থেকেও বিপত্নিক হয়ে গেছিলেন স্ত্রীর রোগের জন্য। কিন্তু পৈশাচিক পুরুষত্ব কি বাঁধ মানে? এমনও হয়েছে রোজ ২-৩ বার তিনি ধর্ষণ করেছেন মুমতাহিনাকে। তবুও মেয়েটা বেঁচে ছিল কোনো রকম। তাকে বাঁচিয়ে রাখা হলো। কিন্তু পলাশের হোটেল থেকে ওই চাঁদের টুকরো কিশোরী অক্ষত চলে এসেছে। পলাশ সুযোগ পায়নি তাকে নষ্ট করার, পাগলামি করার। পলাশ চুপচাপ বসবে? কেন বসবে? সেই গেল শেষবার ১৬ বছরের সেই অর্ধমৃত মুমতাহিনের কাছে। এরপর আর মুমতাহিনাকে দৈব বলেও বাঁচানো সম্ভব নয়। অন্ধুর শরীরটা থরথর করে কেঁপেছিল সেসব শুনে। মুমতাহিনার লাশ নীলচে হয়ে উঠেছিল। কতদিন পর লাশ ছেড়েছিল কে জানে। অথচ অচেনা যুবক জমাট বরফের মতো শীতল।
আগন্তুক সে রাতে হুমায়ুন পাটোয়ারির বুকে কম বেশি ৭০টা ছুরিকাঘাত করেছিল। তাকে থামানোর উপায় নেই, থামানোর কেউ নেইও। অন্তু একদৃষ্টে চেয়ে দেখছিল যুবকের খুবলে খাওয়া। রক্ত ছুটে এসে দু এক ফোঁটা অন্তুর শরীরে লাগতেই শরীরটা শিহরণে রোমাঞ্চিত হয়ে উঠেছিল। জয় ভুল বলে না, মানুষের রক্ত কখনো কখনো অমৃত সুধার মতো লাগে। অন্তু ভাবছিল, এত সন্তুষ্টিদায়ক দৃশ্য সে কি আগে দেখেছে জীবনে? হুমায়ুন পাটোয়ারির যকৃৎ এবং হৃৎপিণ্ডের টুকরাগুলো ছিঁড়ে ছিঁড়ে ছুরির ডগায় উঠে এসেছিল। অন্তু তৃপ্তির সাথে দেখছিল তা, বুক ভরে শ্বাস নিয়েছিল। এসবের আগে শাহানা আর্তনাদ করে আগন্তুকের পায়ের কাছে বসে পড়েছিল। বাপ, মারিস না বাপ, আমার নাক ফুল খুলে নিস না তুই। আমি ওনারে খুশি করতে পারি নাই, যা করার করেই তো ফেলছে। আমার নাক ফুল কেড়ে নিস না তুই, ছেড়ে দে, তোর দোহাই লাগে। ভাব তো, তোর মা যদি আমনে বলতো, পারতি, পারতি কথা না রাখতে। ছেড়ে দে বাপ, মারিস না, আমার সুখ দুঃখের সাথী, আমার পাপ পুণ্যের সাথী। অন্তু এগিয়ে এসে শাহানার ঘাড়ের কাছে বাঁ পা দিয়ে কষে একটা লাথি মেরেছিল। শাহানা ছিটকে পড়ে গেলেন, দমলেন না। আবার উঠে এসে যুবকের পায়ের কাছে বসে আহাজারি করে উঠতেই কাঁচের ফুলদানিটা তুলে অন্তু বিকট আওয়াজে শাহানার মাথায় আঘাত করে। কাঁচের ফুলদানি চুরমার হয়ে গেঁথে যায় শাহানার কপাল ও মাথায়। আগন্তুক ততক্ষণ বিমূঢ় চেয়েছিল, আক্রমণ করেনি, সরায়নি শাহানাকে, একটুও খারাপ আচরণ করেনি, যেন সে শেখেনি সেসব। কিন্তু অন্তুর সহ্য ক্ষমতায় আসেনি। শাহানার রক্তে হাত ভিজতেই একটা অদ্ভুত সুখ অনুভূতি হচ্ছিল। ইচ্ছে করলো যে ঠোঁট দিয়ে মিনতি করছে শাহানা স্বামীকে বাঁচানোর, সেই ঠোঁট দুটো কেটে পশুকে দিয়ে খাওয়াতে। অনেক রকম হিংস্র ইচ্ছে জাগছিল অন্তুর শাহানার জন্য। এই সকল নারীদের সৃষ্টিকর্তা নিশ্চয়ই পচা গু মাটিতে পরিণত হওয়া মাটি দিয়ে তৈরি করেছেন। এদের চেয়ে জঘন্য নারীরাও কি আর আছে সৃষ্টিকর্তার এই সুন্দর দেখতে দুনিয়াতে? নেই বোধ করি। এরা ময়লা, এরা নরকের ক্ষুধা মেটানোর খাবার। এই জন্যই বোধহয় বুজুর্গণেরা বলে গেছেন, সৃষ্টিকর্তা জুড়ি বেছেই মেলান, খারাপ লোকের বউ সচরাচর ভালো হয় না। আগন্তুক যখন থামল, তখন পুরো ঘর একটা লাশ কাটা ঘরের চেয়ে কম লাগছিল না। ছুরির আঘাত হুমায়ুন পাটোয়ারির পাঁজরের হাড় গুঁড়ো করে মেরুদণ্ড ছেদ করে বেরিয়েছিল। আগন্তুকের কালো জ্যাকেটে লাল রক্তের ছিটা দৃশ্যমান না হলেও উন্মুক্ত চোখের পাতা ভ্রুতে রক্তের ছাপড়ি পড়েছিল। আগন্তুক চলে যাওয়ার সময় একবার অন্তুর দিকে তাকিয়েছিল। দুর্বোধ্য সেই দৃষ্টি বিনিময়। সন্তুষ্ট দুটো প্রাণ একে অপরকে সুক্রিয়া জ্ঞাপন করল। বোঝা গেল না, ওই চোখ দুটো অন্তু ভুলবে না কখনো। মুখটা দেখা হলো না, জানা হলো না পরিচয়, হলো না বিশেষ কথা। তবুও তারা খুব পরিচিত একে অপরের। তাদের মানসিকতা এবং পথ তো এক। সকালে দেখা গেল ওয়ার্কশপের সামনে এবং বাগানের ধারে ছেলেদের যে আবাসিক একতলা বিল্ডিংটা আছে, সেখানে লাশ বিছিয়ে আছে। ধ্বংসলীলা চলেছে অন্ধকার এক অবরুদ্ধ রাতে। ঢাকায় সম্মেলনের জেরে রোডে ঘাটে হানাহানি তো চলেছেই, আবারও জামায়াতে ইসলামীর কয়েকজনের ফাঁসির রায় কার্যকর হলো। দেশে উত্তাল শিবির গোষ্ঠী, বিরোধী দলের নেতৃবর্গরা তখন অবরুদ্ধ আছে। কতজনের মৃত্যুদণ্ড জানান দেয়া হলো, কতগুলো গোপন হলো, সে খবর রাখলো কে? জনগণ তখন নিজেদের জীবন নিয়ে অতিষ্ঠ। চারিদিকে হাহাকার, রাজধানীর জনজীবনে শোক লেগেছে। মাসের হিসেবে তখন দেশে শতাধিক করে লোক মরে। আসলে কত মরে জানে কে? মেধাবী ছাত্ররাও নজরে পড়ছিল তখন। গণপিটুনি, গুলি করে মারা, অথবা না জানা সব মরদেহ উদ্ধার রোজকার কাহিনী। তখন দেশটা সন্ত্রাসের, তখন দেশটা ক্ষমতাসীনদের ও বিশৃঙ্খলের রাজত্বে বন্দি গোটা দেশটা। সেসব ছেড়ে হামজা ও জয়কে দিনাজপুর ফিরতে হলো। জয়ের পায়ের গোড়ালিতে ব্যান্ডেজ, হাতের কনুইতে টেপ মারা, ভ্রুর উপর কেটে গেছে। হামজার ডান হাত মারাত্মক আহত। তারা পৌঁছালো ঈশার নামাজের পর। শাহানা হাসপাতালে, অবস্থা খারাপ। তুলি অসুস্থ অবস্থায় চলে এসেছে বাড়িতে। বাড়ি ভর্তি লোকজন আর পুলিশ, কিন্তু কোথাও অন্তু নেই। জয় ঘরে ঢুকতেই হতবাক হয়ে গেল। মেয়েটা কোথায় গেছে? মামার লাশের পাশে পুলিশ সহ বিভিন্ন গভর্নমেন্ট এজেন্সি থেকে লোক এসেছে। মেয়রের বাড়িতে তারই বাবার এমন নৃশংস হত্যাকাণ্ড। সেসব ফেলে জয় ছুটল অন্তুকে খুঁজতে। গালির খই ফুটছে মুখ দিয়ে। এই অসময়ে হয়রানি না করালেই না। অন্তুদের বাড়িতে গিয়ে যখন জানল অন্তু যায়নি সেখানে, তখন টনক পড়ল, বকে উঠল। শালির মেয়ে পেরেশানি ছাড়া আর কিছুই করল না জীবনে। কোথায় যেতে পারে? এমন কোনো জায়গা নেই যেখানে অন্তুর মতো ঘরবন্দি মেয়ে যেতে পারে। হন্য হয়ে চারিদিকে খুঁজল। কোথায় খুঁজবে এই রাতের বেলা মেয়েটাকে? মাথা গরম হয়ে উঠছিল। গোটা শহর ঘুরল। এতক্ষণের উত্তেজনা শেষে চট করে মাথায় এলো, খুনি অন্তুর কোনো ক্ষতি করেনি তো? এতক্ষণ শুনলে অবরুদ্ধ নিশীথের ৪১তম পর্ব। কেমন লেগেছে কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে। পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলেই, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ।